আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছো। তো আমরা এখন সলভ করব যশোর বোর্ড 2023-এর লজিক গেট থেকে আসা প্রশ্নটা। তো আমরা সবাই জানি যে অধ্যায় 3 থেকে প্রতি বছরই দুইটা কোয়েশ্চেন মাস্ট আসে। প্রথমটা হচ্ছে সংখ্যা পদ্ধতি থেকে এবং দ্বিতীয়টা হচ্ছে এই লজিক গেট থেকে। তো 2023 সালের লজিক গেট থেকে আসা কঠিন প্রশ্নগুলোর মধ্যে অন্যতম ছিল এই যশোর বোর্ড 2023-এর প্রশ্নটা। তো আমরা এটা একটু খুব ভালো মতো সলভ করার চেষ্টা করব। তার আগে একটা ছোট্ট রিমাইন্ডার দিতে চাই, সেটা হচ্ছে এই এইচএসসি আইসিটির বোর্ড প্রশ্ন সমাধানের উপরে স্পেসিফিক্যালি আমি একটা অনেক বড় প্লেলিস্ট রেডি করতে যাচ্ছি। অলরেডি অনেকগুলা ভিডিও আপলোড করা হয়ে গেছে, তোমরা আই বাটন থেকে গিয়ে চেক করে আসতে পারো প্লেলিস্টটা। আর অনেক ইম্পর্ট্যান্ট বোর্ড প্রশ্ন সমাধান এবং কমপ্লেক্স যে বোর্ড কোশ্চেনগুলো ছিল সেগুলা সমাধান খুব শীঘ্রই আসতে যাচ্ছে। অলরেডি অনেকগুলো আছেই। তো তো সেগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আর এই ভিডিওটাতে একটু লাইক করে দিতে পারো। সো চলো একটু সলভ করা শুরু করি আমরা। আচ্ছা, তো এখন আমরা পুরো প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি। শুরুতে দেখতে পাচ্ছি উদ্দীপকের মধ্যে একটা ডায়াগ্রাম বা বর্তনী দেওয়া আছে। তো এখানে কোনো লেখাই নাই। আর এখানে ইনপুট যেই কথাটা দেখতে পাচ্ছ সেটা কোয়েশ্চেনে দেওয়া ছিল না। আমি তোমাদের বোঝার সুবিধার্থে নাম্বারটা যখন সলভ করব এটা ইন ডিটেলসে কি বোঝার চেষ্টা করব। কিন্তু এটা বলে রাখা ভালো, ইনপুটটা এরকম করে বলে দেওয়া থাকবে না, কিন্তু এটা এতটুকু মনে রাখলে হবে যে বাইরে থেকে যে ভিতরের দিকে তীর চিহ্নগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোকে বলা হয় ইনপুট, আর ভিতর থেকে যে বাইরের দিকে তীর চিহ্নগুলো থাকবে সেগুলোর নাম হচ্ছে আউটপুট। তো আমরা পরে এটা সমাধান করব। আগে চলো ক এবং খ নাম্বার কোশ্চেনগুলো কি বলে সেগুলো একটু দেখি। তাহলে এখানে বলা হচ্ছে ক নম্বরে কাউন্টারের মোট নাম্বার কি। এই কাউন্টারের টপিক থেকেই এই কোশ্চেনটা করা হয়েছে। এটা একদমই সহজ একটা টপিক। তারপরেও একটু বলে দিই, আর তার আগে একটু বলি, এটা হচ্ছে এনসিডিবি বোর্ড, যেটা বোর্ড বই যেটা আছে তোমাদের সেটার 109 পৃষ্ঠার 3.7.10 যে টপিক নাম্বার, এটা হচ্ছে টপিক নাম্বার। টপিক নাম্বারে গেলেই তোমরা ইন ডিটেলসে বুঝতে পারবা, আশা করি একদম ইজিলি বুঝতে পারবা। তারপরে একটু এক লাইনে বলি, অবশ্য এক লাইনেই এটা আনসার। কাউন্টারের মোট নাম্বার বলতে বোঝানো হয় কাউন্টার সর্বোচ্চ যতগুলো সংখ্যা গুনতে পারে সেটাকেই বলা হয় হচ্ছে কাউন্টারের মোট নাম্বার। ফাইন। এবার আমরা 2 নম্বর কোশ্চেনটা একটু সলভ করার চেষ্টা করি। তো 2 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে দুই চলকের জন্য ডি মর্গানের প্রথম উপপাদ্যটি সার্কিটের মাধ্যমে দেখাও। তাইলে আমরা 2 নম্বরের প্রথম উপপাদ্যটি লিখব অ্যাজ ওয়েল এস এই 2 নম্বর দুই চলকের ডি মর্গানের প্রথম উপপাদ্যটির সার্কিটের মাধ্যমেও শো করতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে আমরা একটু লেখার চেষ্টা করি। প্রথমে লিখলাম হচ্ছে ডি মর্গানের প্রথম উপপাদ্যটা। প্রথম উপপাদ্যটা লিখে ফেলে আমরা জানি প্রথম উপপাদ্যটা হচ্ছে প্লাসের উপপাদ্য, ওই যে বাম পাশে যেটা প্লাস থাকে সেটাই, ওরকমভাবে মনে রাখলেও হবে। তো এটা হচ্ছে একদম মুখস্থ করে ফেললেই ভালো, তাও একটু বোঝার চেষ্টা করি চলো। এই যে এখানে আমরা দাগ দেখতে পাচ্ছি, ডি মর্গানের প্রথম উপপাদ্য বলা হচ্ছে দুই চলকের এবং বি দুইটাকে যদি আমরা লজিক্যাল যোগ করি বা যৌক্তিক যোগ করি, তার উপরে যদি একটা কমপ্লিমেন্ট বা বার, এটাকে বলা হয় বার, বার তুলে দেই, তাইলে সেটা সমান হয় হলো তাদেরকে আলাদা আলাদাভাবে যদি কমপ্লিমেন্ট করে গুণ করা হয় তাহলে সেটার সমানুপাতিক বা সমান সমান, দুইটাই হচ্ছে সমান সমান। তো সেটাকে আমি একটু কথাই লিখলাম, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে ও বি দুইটা চলকের যৌক্তিক যোগের কমপ্লিমেন্ট। যৌক্তিক যোগের কমপ্লিমেন্ট বলতে এটাকেই বোঝানো হচ্ছে, বাম পক্ষটাকে। যৌক্তিক যোগ এ প্লাস বি মানে হচ্ছে যৌক্তিক যোগ এবং এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ প্লাস বি বার। কমপ্লিমেন্ট হলো প্রত্যেক চলকের কমপ্লিমেন্টের যৌক্তিক গুণফলের সমান। তাহলে এখানে এই লাইনটা দিয়ে বোঝানো হচ্ছে প্রত্যেক চলকের কমপ্লিমেন্ট মানে এ এবং বি আলাদা আলাদাভাবে কমপ্লিমেন্টের গুণফলের সমান, গুণফলের সমান। তাহলে এরা দুইটাই হচ্ছে সমান। এটাই হচ্ছে প্রথম উপপাদ্য। এখন আমাদেরকে যেই দ্বিতীয় পার্টটা সার্কিটের মাধ্যমে প্রকাশ করতে বলছে সেটাই আমরা একটু কমপ্লিট করার চেষ্টা করব। তো আমরা লজিক সার্কিটটা একটু আঁকার চেষ্টা করব। তো এটাকে ফলো করে আমরা আঁকার চেষ্টা করব। দেখতে পাচ্ছি এখানে এ প্লাস বি। আমরা জানি যে এ প্লাস বি এগুলা হচ্ছে এ প্লাস বি এবং এর উপরে যদি একটা বার দেওয়া হয় তাহলে সেটা আমরা এক কথায় জানি সেটাকে বলা হয় নর গেট। তাহলে আমরা একটা জাস্ট নর গেট এঁকে দিলেই হয়ে যাচ্ছে। এবং বি এর দুইটা নর গেট এঁকে দিলেই কিন্তু বাম পক্ষটা হয়ে যাবে এবং ডান পক্ষটার জন্য সার্কিট এঁকে দেখাইলে আমাদের খ নাম্বার কোশ্চেনটা আনসার করা শেষ হয়ে যাবে। তো আমি প্রথমত বাম পক্ষটা একটু আঁকার চেষ্টা করি। তাহলে আমি এ থেকে একটা ইনপুট নিলাম, ইনপুট, তারপর বি থেকে একটা ইনপুট নেওয়ার চেষ্টা করতেছি। তারপর আমি একটু আগে কি বললাম, নর গেট। নর গেট কেমন হয়,
আশা করি সবাই জানো। এভাবে করে একটু বাঁকা করে দেন এখানে একটা নট, এটা কমপ্লিমেন্টের জন্য দেওয়া হয়। তাহলে এখানে লিখবো আউটপুট, আউটপুটটা হচ্ছে এই যে এ প্লাস বি কমপ্লিমেন্ট বা এ প্লাস বি বার। তাহলে আমাদের বাম পক্ষটা লেখা শেষ। এবার আমরা ডান পক্ষের জন্য যেই সার্কিটটা সেটা আমরা লেখার চেষ্টা করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আলাদা আলাদাভাবে যদি একটু চিন্তা করি, এখানে যেহেতু ডট আছে তাহলে আমরা একটা অ্যান্ড গেট দিয়ে যুক্ত করে দিলেই হবে এ বার এবং বি বারকে। তাহলে আমরা এ বার এবং বি বার এগুলো কীভাবে মেক করতে পারি আমরা জানি। এর সাথে যদি নট গেট কানেক্ট করে দেওয়া হয় এ ইনপুটের সাথে, তাহলে সেটা এ বার হয়ে যায়। বি ইনপুটের সাথে যদি নট গেটটা কানেক্ট করে দেওয়া হয় তাহলে সেটা বি নট হয়ে যায় বা বি কমপ্লিমেন্ট হয়ে যায়। তাহলে আমরা ইজিলি এভাবে করেও লিখতে পারি, সেটা হচ্ছে এ এবং বি দুইটা ইনপুট যাবে আর যাওয়ার সময় নট হয়ে যাবে, যেভাবে করে দুইটাতেই আমাদের নট হয়ে তারপরে কার সাথে অ্যান্ড হবে, অ্যান্ডের মাধ্যমে মানে কার সাথে যুক্ত হবে, এই যে অ্যান্ড গেটের সাথে যুক্ত হবে। তারপরে আউটপুট হিসেবে ওই যে এটা লিখে দিব আমরা, এই যে এই পয়েন্টটা লিখে দিব। তাহলে অ্যান্ড গেটটা আমরা লিখে ফেলি একটু, তারপরে আউটপুট হিসেবে দিব এ বার ডট বি বার। তো এটাই হচ্ছে আমাদের খ নাম্বার কোয়েশ্চেন। ওকে, তো আমাদের খ নাম্বার শেষ। এখন আমরা চলে যাই গ নাম্বার কোয়েশ্চেনটাতে। গ নাম্বার কোয়েশ্চেনটাতে বলা হচ্ছে উদ্দীপকের বর্তনীটি নর গেট দ্বারা বাস্তবায়ন করো। আচ্ছা, উদ্দীপকের বর্তনী বলতে এটাই বোঝানো হচ্ছে। আর এই বর্তনী আমাদের কোয়েশ্চেনে কিন্তু এই লেখাটা ইনপুট লেখাটা কিন্তু ছিল না, ঠিক আছে। তো ইনপুট আমাদের বুঝতে হবে কীভাবে, এই যে অ্যারো সাইন দিয়ে দেখে আমরা বুঝবো যে ভেতর দিকে আসলে হচ্ছে ইনপুট, আর ভেতর থেকে বাইরের দিকে তীর চিহ্ন থাকলেই সেটাকে হচ্ছে আউটপুট বলা হবে। এগুলো হচ্ছে আউটপুট। এগুলো তোমাদের কোয়েশ্চেনে কিন্তু লেখা থাকবে না, ইনপুট কোনটা আউটপুট কোনটা সেগুলো তোমাদেরই বুঝতে হবে। তো যাই হোক, আমরা উদ্দীপকের যে বর্তনীটা দেখতে পাচ্ছি এটা কিন্তু হাফ অ্যাডার বলা হয়, এটাকে কিন্তু হাফ অ্যাডার বলা হয়। তো আমরা অধ্যায় 3-এর শেষের দিকে অ্যাডার নামে একটা টপিক আছে, সেখানের মধ্যে অ্যাডার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। তাহলে এটা হাফ অ্যাডার সেটা আমরা কীভাবে বুঝলাম, আমরা জানি যে হাফ অ্যাডারের মধ্যে দুইটা ইনপুট থাকে এবং দুইটা আউটপুট থাকে। তো এই চিত্রের মধ্যেই দুইটা ইনপুট এবং দুইটা আউটপুট দেখতে পাচ্ছি, তো যার কারণে আমরা বলতে পারি এটা হাফ অ্যাডারের ডায়াগ্রাম বা বর্তনী। তাইলে এখন আমাদের কি করতে হচ্ছে, হাফ অ্যাডারের যে বর্তনীটা সেটাকে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, ঠিক আছে। তাইলে আমরা যেহেতু এটা গ নাম্বার, সেহেতু আমরা কিছু এই যে আমাদের হাফ অ্যাডার আছে সেটার সম্পর্কে কিছু থিওরিটিক্যাল ডিসকাশন আমাদের লিখতে হবে, অল্প হলেও কয়েক লাইন হলেও লিখতে হবে। তো আমি ভিডিওটা শর্ট করার স্বার্থে আমি কিছুটা থিওরি লিখি, দেন আমি বুঝাই দিচ্ছি। তো আমরা হাফ অ্যাডার নিয়ে যেই ছোট করে থিওরি লিখতে পারি সেটা হচ্ছে, যেহেতু উদ্দীপকের বর্তনীটিতে দুটি ইনপুট ও দুটি আউটপুট আছে সেহেতু এটি হচ্ছে হাফ অ্যাডার। যেখানে দুইটা ইনপুট এবং দুইটা আউটপুট আছে সেই কারণে আমরা হাফ অ্যাডার বলতেছি এটাকে। তো এরপর আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে হাফ অ্যাডার কাকে বলে সেটা সংজ্ঞা। সিম্পলি আমরা লিখে দিতে পারি 2 বিট যোগ করার জন্য যে সমন্বিত বর্তনীটি ব্যবহৃত হয় তাকে হচ্ছে হাফ অ্যাডার বলা হয়। তো এখন এই হাফ অ্যাডারের মধ্যে দুইটাই আউটপুটের মধ্যে, আউটপুট তো দুইটা আছে, তো দুইটা আউটপুটের আবার ভিন্ন ভিন্ন নাম আছে। তো দুইটা আউটপুটের মধ্যে একটাকে বলা হয় হচ্ছে যোগফল বা সাম, আর একটাকে বলা হয় হলো ক্যারি। এই যে তুমি এখানে দুইটা আউটপুট দেখতে পাচ্ছ, একটাকে তুমি সাম হিসেবে ডিনোট করতে পারো বা আরেকটাকে তুমি ক্যারি হিসেবে ডিনোট করতে পারো। ওকে, এখন যদি আমরা শুরু করি মেইন আমাদের যে আনসারগুলো শুরু করতে পারি, এখান থেকে আমাদের শুরু হচ্ছে যে মনে করি আমরা যে ইনপুটের কথা বলা হচ্ছে না, ইনপুট যে আমরা বলছি বারবার, দুইটা ইনপুটকে আমরা এ এবং বি হিসেবে ধরি, আর যে দুইটা আউটপুটের মধ্যে সাম এবং ক্যারি, সামটাকে আমরা এস হিসেবে ধরি বা আর ক্যারিটাকে আমরা সি হিসেবে ধরে নিই। তাইলে এখন আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে হাফ অ্যাডারের সত্যক সারণীটা আমাদের মাস্ট শো করতে হবে। এই কোয়েশ্চেনটা তো অবশ্যই এই সত্যক সারণীটা শো করতে হবে, কারণ আমাদের সত্যক সারণীটা থেকে আমাদের যেই লজিক্যাল ফাংশন সেগুলো বিল্ড আপ করতে হবে। আমরা স্টেপ বাই স্টেপ দেখব। প্রথমত আমরা সত্যক সারণীটা একটু এঁকে ফেলার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি এখানে হাফ অ্যাডারের সত্যক সারণী আমরা লিখলাম। তো আমরা জানি যে দুইটা ইনপুট এবং দুইটা আউটপুট, যার কারণে দুইটা ইনপুটের জন্য দুইটা কলাম, দুইটা আউটপুটের জন্য দুইটা কলাম। তো এখন ইনপুট হিসেবে কে কে আছে বললাম, এই যে এ এবং বি। তো সুতরাং আমি এখন এটা এখানে লিখে দিতে পারি, বিটা এখানে লিখে দিতে পারি। এবার আউটপুট হিসেবে কে ছিল বললাম, সাম ছিল এবং ক্যারি ছিল।
এই যে সাম, এখানে সি এস লিখলাম আর এখানে সি লিখলাম, ঠিক আছে। এখন আমরা ওই যে শতক সারণী যেভাবে আমরা নর্মালি করি সেভাবে করার চেষ্টা করব। তো এখানে আরেকটা কিন্তু এক্সট্রা আমাদের রো লাগবে। আমি একটু তাড়াতাড়ি এঁকে ফেলার চেষ্টা করি। আরেকটা রো কেন লাগতেছে, কারণ আমাদের ইনপুট যেহেতু দুইটা, তাহলে 2 টু দি পাওয়ার সামথিং রুলটা আমরা ফলো করতে পারি। আমি প্রতিটা ভিডিওতেই বলি যে আমাদের রো সংখ্যা কয়টা হবে সেটা আমরা বের করি হচ্ছে যে 2 টু দি পাওয়ার যতটা ইনপুট আছে তত। তাহলে 2 টু দি পাওয়ার 2 বা 2 স্কোয়ার মানে হচ্ছে 4। তাহলে আমাদের এখানে র হবে 4টা। তাইলে এবং এগুলোও আমি কিন্তু বারবার বলি, আমার প্রিভিয়াস ভিডিওগুলো একটু চেক করে আসতে পারো কষ্ট করে, তাইলে আশা করি বুঝবা। সত্যক সারণীর যে ভিডিওটা ছিল সেটা খুবই ইম্পর্ট্যান্ট এই হাফ ওয়েডারটা সলিউশন করার জন্য। আমি আই বাটনে সেটা দেওয়া থাকবে। সত্যক সারণী থেকে ক্যাপশনটা ছিল এরকম যে সত্যক সারণী থেকে সমীকরণ নির্ণয়। আচ্ছা, ওটা একটু দেখে নিবা মাস্ট, তাইলে খুব ভালো মতো বুঝতে পারবা। আচ্ছা, তাইলে আমরা এখন শুরু করব 0 1 0 1। এখানে বি এর যে ইনপুটগুলো, সম্ভাব্য ইনপুটগুলো হতে পারে আমরা দিয়ে দিলাম। এখন আমরা এর ইনপুটগুলো দিতে পারি। এর ইনপুটগুলো হচ্ছে প্রথমে দুইটা 0, দেন আমাদের দুইটা 1 হয়ে যাবে। এখন আমরা এই যে হাফ এডার মানে কি, হাফ এডার মানে এডার মানে হচ্ছে কি যোগফল, যোগ করা আর কি। হ্যাঁ, তাহলে এখন আমরা এই যে এস যে কলামটা আছে আমাদের, তো এস কলামটাতে আমরা যোগফলগুলো লিখে ফেলবো, মানে হচ্ছে 0 এবং 0 এর যোগফল হচ্ছে 0, আর ক্যারি হিসেবে 0 থাকবে, তো যার কারণে আমরা ক্যারিতেও 0 বসাই দেব। এখন আমাদের এ এবং বি 0 এবং 1 ইনপুট হিসেবে আছে, তাইলে 0 এবং 1 অ্যাড করলে বা যোগ করলে হচ্ছে 1। এবং এখন আমরা এখন আবার ক্যারিটা তো লিখতে হবে প্রত্যেকটা রোয়ের, তাহলে এখানে ক্যারি হিসেবে থাকে হচ্ছে 0, কারণ 1 এবং 0 অ্যাড করলে তো 0ই ক্যারি থাকবে। আবার 1 0 অ্যাড করলে সামেশন বা সাম রেজাল্ট পাবো আমরা 1, সে কারণে এখানে 1 লিখলাম। এই কলামে লিখবো অবশ্যই 0, রাইট? ওকে, এখন আমরা এটাতে একটু আসি, এটা একটু দেখো। 1 এবং 1 বাইনারিতে, 1 এবং 1 নর্মালি চিন্তা করো যে 1 1 যোগ করলে, বাইনারিতে যোগ করলে আনসার হয় হলো 0 এবং ক্যারি হিসেবে থাকে হচ্ছে 1। 1 1 যোগ করলে 1 0 বা 10 হয় অনেকে বলে। তো ওটার মধ্যে 10-এর মধ্যে ওই যে 10টা বলাটা ঠিক না, 1 0ই আমরা বলবো সবসময়। তো 1 0 এর মধ্যে ডান পাশে যে 0টা থাকে সেটা হচ্ছে সাম রেজাল্ট, আর যে ক্যারি হিসেবে 1 থাকে সেটা কিন্তু এখানে ক্যারির আরও কলামের মধ্যে আমি লিখে ফেললাম। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই সত্যক সারণী থেকে আমাদের সামের জন্য একটা আমাদের ফাংশন বা আমাদের আমরা যেই সমীকরণ বলি বা যেটাই বলি আমরা লজিক্যাল ফাংশন বলি বা সমীকরণ বলি, এটা আমাদের বিল্ড আপ করতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ক্যারির জন্য একটা সমীকরণ বা ফাংশন আমাদের বিল্ড আপ করতে হবে। তো এটা এখন কিভাবে করা হয় সেটা খুব ভালো মতো বোঝার জন্য আমি একটু একদম ব্রিফলি ডিসকাস করে যাব এখানে। তাও একটু খুব ভালো মতো বোঝার জন্য আই বাটনে দেওয়া থাকবে, এটা একটু দেখে নিবা মাস্ট। তাহলে এখন আমরা সলভ করব হচ্ছে যে এখান থেকে কিভাবে করে একটা ফাংশন বের করা যায়। তাহলে আমি একটু দেখি, আমি এই পাশে একটু ছোট করে লেখার চেষ্টা করি। এস, এখন আমরা এস এর জন্য যে ফাংশনটা লিখবো সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু দিয়ে লিখবো। এস ইজ ইকুয়াল টু ফাংশনটা লেখার জন্য আমি এস কলামটার মধ্যে দেখবো একটু, এস কলামের মধ্যে যদি আমি একটু খেয়াল করি তাহলে দেখবো কোথায় কোথায় 1 আছে সেখানেই খুঁজবো। 1 যেখানে থাকবে 1 1 যেই রোগুলোতে থাকবে সেইগুলোকেই আমাদের সেগুলো নিয়ে কাজ করতে হবে। বাকি এসের মধ্যে যে জিরোগুলো আছে সেগুলো নিয়ে কোনো কনসিডারেশনেরই কোনো দরকার নাই, আমাদের জাস্ট 1 1গুলো কনসিডারেশনে নিব। কী কাজ করতে হবে সেটা একটু বলি। 1 1, তাহলে আমরা এই দুই কলাম, এই দুই রোটা আমরা সিলেক্ট করে নিলাম। এখন এইটাতে কী কাজ করতে হবে সেটা একটু দেখি। এই এস ইজ ইকুয়াল টু আমরা এখন লিখতে পারি সেটা হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। তাইলে এখন কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া এটা কিভাবে আসছে, তাইলে সেটা একটু ব্রিফলি বলার চেষ্টা করি। দেখো এখানে আমরা 1 1 তো দুইটা পাইছি, আমরা 1 1 তো দুইটা সিলেক্ট করলাম, এখন দুইটা চুজ করলাম। এখন কী কাজ সেটা হচ্ছে দেখো এই 1টা কোত্থেকে আসছে, এই দুইটা এ বি দুইটা ইনপুট থেকে। এখন যেই ইনপুট কোথায় এ বি এর মানগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। যেই এ বি এর মধ্যে এই দুইটা ভ্যালুর মধ্যে যেই বা যেই ইনপুটের মান হচ্ছে 0 তার উপরে বার দিতে হবে, এবং যে ইনপুটের মান হচ্ছে 1 তার উপরে বার দিতে হবে না, সেটা সিম্পলি লিখতে হবে। তাইলে এখানে 0 যেহেতু আছে তাহলে এর উপরে বার দিব আমরা, এই যে এর উপরে এখানে বার দিলাম, তারপরে অ্যান্ড বা ডট আকারে লিখবো, তারপরে বি লিখবো এইটার জন্য। তাহলে ফার্স্ট যেই রোটা আছে আমাদের কনসিডারেশনে থাকবে সেগুলোর প্রথম রোয়ের জন্য আমাদের
লেখা শেষ। এই যে 0 থাকলে এবার সিম্পলি, আর 1 থাকলে যেটা নর্মালি যেরকম আছে সেরকমই থাকবে, বি থাকবে। এখন আমাদের এখানে দুইটা 1 আছে, তাহলে আমরা দুইটা 1, সেহেতু আমরা প্রথম ওয়ানের জন্য এটা পাইছি এবং প্লাস করে দিব, সবগুলোর জন্য কিন্তু প্লাস হবে, এখানে মাস্ট প্লাস করে করে যেতে হবে। এখানে যদি আরেকটা 1 থাকতো তাহলে আমরা প্লাস দিয়ে আরও একটা কিন্তু এরকম টার্ম লিখে ফেলতাম। এখন আমি এই যে এ বি বার এটা কীভাবে পাইছি সেটা একটু বলার চেষ্টা করি। তাইলে এখানে দেখতে পাচ্ছি আমি এইটার জন্য 1 এটা পাইছি, এটা কি কার জন্য 1 পাইছি, যেখানে 1 ছিল, সরি এ ছিল 1, এর ভ্যালু ছিল 1, তাহলে আমরা জানি হচ্ছে 1 যেখানে থাকবে সেটার উপরে কিন্তু কমপ্লিমেন্ট হবে না, সেটা অ্যাজ ইউজুয়াল যেভাবে আছে সেভাবে অ্যাজ ইট ইজ থেকে যাবে। তাহলে এটা এখানে দ্বিতীয় টার্মের মধ্যে বা দ্বিতীয় 1-এর জন্য সেম থেকে গেল। এখন বিটা 0 ছিল, বি ইনপুটটা 0 ছিল এক্ষেত্রে, সে কারণে বি এর উপরে এখানে বার হবে। তাহলে সিম্পল এভাবে করে আমরা সত্যক সারণী থেকে সমীকরণ বা ফাংশনগুলো বের করতে পারি। ওকে, এখন আমরা কেরির জন্য ফাংশনটা বের করতে পারি, একদম সিম্পল। কেরি দেখো তো, কেরিতে একদম ইজি, খুবই কম 1 আছে, শুধুমাত্র একটাই 1 আছে, তাহলে আমাদের এই 1 রোটাকেই আমাদের কনসিডারেশনে নিতে হবে, ঠিক আছে। তাইলে আমাদের যেহেতু এখানে একটাই 1 এই কলামের মধ্যে, তাইলে আমাদের নাম্বার অফ টার্মস বা এখানে নাম্বার অফ টার্মস করা ছিল 2টা, তাহলে এখানে সি এর ক্ষেত্রে নাম্বার অফ টার্মস হবে একটা, রাইট। তো এখন আমরা এটা লিখে ফেলবো। এখন দেখবো এই 1টার জন্য আমাদের ইনপুটগুলো কী কী ছিল, কী অবস্থায় ছিল, তাহলে দুইটাই হচ্ছে 1 অবস্থায় ছিল, তাহলে আমরা দুইটার জন্যই এ জাস্ট বি, তাহলে এখানে কমপ্লিমেন্ট করার কোনো দরকার নাই। কমপ্লিমেন্টটা কখন করব, যখনই কেবল 0 থাকবে তখনই। তাহলে যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই 1টার জন্য আমাদের এ এবং বি দুইটাই হচ্ছে 1 ছিল, যার কারণে এগুলো অ্যাজ ইট ইজ জাস্ট ডট আকারে বসে যাবে, এগুলোর উপরে ভুলেও বাদ দেওয়া যাবে না। তো এখন আমাদের এই দুইটাকে সরলীকরণ করতে হবে। প্রথমে আমরা শুরু করি এসকে দিয়ে। এসকে যদি আমরা একটু সরলীকরণ করি তাহলে আমরা পাই, পরের লাইনে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি, একটু খেয়াল করে দেখো, এই এ বার বি এটা পুরোটার উপরে যদি ডাবল বার দিয়ে দেই তাহলে কি কোনো চেঞ্জ হবে কি না, তাহলে কোনো সমস্যা আছে কি না, নিশ্চয়ই বুঝতে পারছো, এটা লেখা যাবে এবার বি, এটার উপরে আমি দুইটা বার তুলে দিলাম, আর এটার উপরেও সেমভাবে দুইটা বার দিয়ে দিলাম। তো এটা এখন কিভাবে পাইছি সেটা একটু লিখে দিই, সেটা হচ্ছে ডাবল কমপ্লিমেন্ট বা দ্বৈত পরিপূরকের সাহায্যে আমরা লিখতে পারি এক্স ডাবল বার ইজ ইকুয়াল টু, আমরা জানি যে এক্স, সেই কারণে আমরা এটা লিখলাম। এরপরে একটু খেয়াল করে দেখো, আমরা যদি জাস্ট এখানে একটু লক্ষ্য করি, এখান থেকে দুইটা বার থেকে যদি আমরা উপরের যে বারটা সেটা যদি একটু হাইড করে রাখি, তাহলে আমরা কোন ফর্মুলা বা কোন রুলটা ফলো করতে পারি আশা করি বুঝতে পারছো। সেটা হচ্ছে ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য যেটা আছে, সেটা গুণের উপপাদ্য, সেটা জাস্ট এটাকে তাহলে এবারকে আমি এ হিসেবে চিন্তা করব, আর বিকে বি হিসেবেই তো আছেই সেটা। তো এখন এ ডট বি বার বা এরকম আমি সূত্রটা একটু লিখে দিই এখানে। ডি মর্গানের সূত্রটা, দ্বিতীয় সূত্রটা বা দ্বিতীয় উপপাদ্যটা ছিল এইভাবে, এক্স ডট ওয়াই বার ইজ ইকুয়াল টু এক্স বার প্লাস ওয়াই বার। এখন তাইলে আমি এটা লিখে দিতে পারবো সেমভাবে, এর উপরে আগে একটা বার ছিল, এখন আরেকটা বার চলে আসবে, দেন প্লাস হবে, তারপর বি এর উপরে একটা বার চলে আসবে, তারপরে এই যে উপরে একটা বার ছিল সেটা আমরা দিয়ে দিব। এখন এটাকে আলাদা করে বোঝানোর জন্য আমি ব্র্যাকেটটা দিয়ে দিচ্ছি, কারণ আমাদের এটা নিয়ে কাজ করতে হবে এখন। তাহলে আমি প্লাস দিয়ে দিলাম। এখন সেম রুলটা এটার সাথে আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে এটাতে যদি অ্যাপ্লাই করি আমরা, তাহলে আমরা পাচ্ছি এ বার প্লাস বি এর উপরে ডাবল বার, সেম এটা সেকেন্ড ফর্মুলা বা সেকেন্ড উপপাদ্য, ডি মর্গানের সেকেন্ড উপপাদ্যটা। তারপরে এখানে উপরে যেটা বার ছিল সেটা আমরা এখন দিয়ে দিব, তাইলে আমরা পাচ্ছি এতটুকু। এখন আমরা এটাকে আরেকটু সরলীকরণ করতে পারি, এ ডাবল বার সমান আমরা এ লিখে দিতে পারি, এ প্লাস বি বার, বাকিগুলো সেম একই রকম থাকবে, এবার প্লাস বি, তারপর ব্র্যাকেট ক্লোজ, তারপর উপরে যে বারগুলো ছিল সেগুলো। এখন আমাদের এই জিনিসটা দিয়ে একটু খেয়াল করতে হবে যে এটা কি এখন নর গেটে বাস্তবায়িত হলো কিনা বা নর গেট শেপে আসছে কিনা। নর গেট শেপ বলতে আমি বোঝাচ্ছি, দেখো এটা তো কোয়েশ্চেনটা সলভ করতে বলছে নর গেট দিয়েই, তাহলে আমাদের সমীকরণ যেটা বিল্ড আপ করতে হবে সেটাও কিন্তু নর গেট দিয়েই বাস্তবায়ন করতে হবে বা নর গেটের মতো নিয়ে আসতে হবে। তাহলে আমরা নর গেট মানে কি, এক্স প্লাস ওয়াই এটার উপরে পুরোটার উপরে বার হিসেবে জানি, এটাই হচ্ছে নট গেট শেপ বুঝাচ্ছি আমি। তাহলে আমাদের টার্গেট থাকবে এরকম আকারে নিয়ে আসা। তাহলে এখন এটা পুরোটাকে যদি এ হিসেবে কনসিডার করি বা এটা পুরোটাকে যদি এক্স ধরি তাহলে প্লাস আছে, তারপরে ওয়াই, এটা পুরোটাকে যদি ওয়াই ধরি
তাহলে এটুক পর্যন্ত মিললো, কিন্তু পুরোটার উপরে কিন্তু বার আসেনি। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি দেখো একটু। আমরা চাইলে এভাবে করেও লিখতে পারি যে এটা পুরোটা যেরকম আছে সেরকম থাকবে, জাস্ট এটা পুরোটার উপরে দুইটা বার তুলে দিব ওই ডাবল কমপ্লিমেন্টের রুল অনুযায়ী। পুরোটার উপরে দুইটা বার যদি আমরা দিয়ে দেই তাহলে কিন্তু চেঞ্জ হবে না, পুরোটা যেমন আছে তেমনই থাকবে, বা ওটার ভ্যালু যা আছে তাই চেঞ্জ হয় না। তাহলে আমি ওই কাজটাই করব, পুরোটার উপরে দুইটা বার দিয়ে দেব, প্রথমবার দ্বিতীয়বার। তাহলে এখন আমরা এটাকে নর গেট হিসেবে বলতে পারি বা নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে পারি। এখন আমাদের যেই লাস্ট ওয়ান যেটা ছিল, মানে এস এর জন্য তো আমরা সরলীকরণ করে ফেললাম, এখন আমাদের সরলীকরণ করতে হবে সিটা। সিটা কি ছিল? সিটা ছিল এ ডট বি। এখন এটা তো নর গেট শেপে নাই অবশ্যই, তাহলে এটাকে আমরা কি করতে পারি, এটার উপরে সেমভাবে আমরা যদি এ বি এর উপরে দুইটা বার দিয়ে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট এটা কিসের, কোন রুলের ফর্মুলা সেটা একটু লিখে দিই, কোন রুল বা কোন ফর্মুলা হচ্ছে এটা, ছোটো করে লিখে দেওয়াটা ভালো প্র্যাকটিস। তো এখন এটাকে প্রথম বারটা যদি আমরা হাইড করে দেই তাহলে দেখতে পাচ্ছ এটা এ ডট বি। এগেইন এই যে আমাদের ডি মর্গানের দ্বিতীয় পদ্যটার মতো আকারে লিখতে পারি যে এ বার প্লাস বি, এ বার বি, এ বার প্লাস বি, তারপরে কি হচ্ছে আমাদের বি এর উপরেও বার হবে, তারপরে আমাদের এই আমরা তো এই বারটার জন্য আমরা ডি মর্গানের সেকেন্ড উপপাদ্যটা অ্যাপ্লাই করলাম। এখন যে বাকিটা বাকি বারটা যে রয়ে গেছে সেটা আমরা দিয়ে দিলে হয়ে যাচ্ছে। তাহলে এটা কোন ফর্মুলা বা কিসের অনুযায়ী আমরা কিসের সূত্র ধরে লিখলাম, সেটা হচ্ছে ডি মর্গানের দ্বিতীয় পদটা এখানে দেখাই দিচ্ছি, ইজ ইকুয়াল টু এক্স বার প্লাস ওয়াই বার। তো এটাও কিন্তু আশা করি বুঝতে পারছো, নর গেট শেপে চলে আসছে। তো এখন আমাদের যে শেষ কাজটা থাকবে সেটা হচ্ছে লজিক গেট বা ওই যে আমাদের গেট দিয়ে বাস্তবায়ন করাটা, এটাই আমাদের পার্টটা বাকি আছে। তো এখন আমাদের এই যে আমরা সরলীকৃত যে ফাংশনটা পাইছি এস ইজ ইকুয়াল টু, সেটাকে এই গেটে বাস্তবায়ন করে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, প্লাস সি ইজ ইকুয়াল টু এ বার প্লাস বি বার, এটা পুরোটার উপরে বার, এই যে এটা পাইলাম সরলীকৃত মান, সেটাকে আমরা এই নর গেট দিয়ে বাস্তবায়ন করব। তো এই দুইটা আমরা বুঝতে পারছি সহজেই, এটা কিভাবে আসছে সেটা একটু বুঝি, আশা করি বুঝতে পারছো অনেকে। তারপরে একটু বলে দিই সে যে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এ বার আছে, তারপরে হচ্ছে বি বার আছে, তাইলে আমরা আমাদের এটা বুঝতে হবে যে এ থেকে দুইটা ইনপুট আসবে বা বি থেকেও দুই ধরনের ইনপুট আসবে। তো এটা যেহেতু পুরোটাই নর গেট দিয়ে করতে হবে, যার কারণে আমরা এর এটা হচ্ছে সাধারণত এ, যেটা এমনিতে দাগ দেখতে পাচ্ছি সেটাকে আমরা নর্মাল এ হিসেবে জানি। তারপর এটা হচ্ছে নট গেটের এ, অথবা অথবা এ কমপ্লিমেন্ট বলতে পারি তাহলে আমরা এই এ কমপ্লিমেন্টটা। তারপরে বি কমপ্লিমেন্ট, এটা হচ্ছে এটাকে রিপ্রেজেন্ট করতেছে বি কমপ্লিমেন্ট, আর এটা রিপ্রেজেন্ট করতেছে অনলি বিকে। আর এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে যে এখানে দুইটা ইনপুট কেন, আমরা দেখতে পাচ্ছি এই দিক থেকে একটা আসছে আবার এই দিক থেকে একটা আসছে। আমরা জানি যে অর গেট এর ক্যারেক্টারিস্টিক্স বা অর গেটটা কেমন হয় সেটা হচ্ছে দুইটা ইনপুটের সমন্বয় হয় না, সেজন্য এখানে আমাদের থেকে দুইটা ইনপুট আনতে হচ্ছে বা দুইটা ইনপুট দেখাতে হচ্ছে আর কি। তাহলে আমরা এখন কি করতে পারি, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পুরোটাকে এইটার এটাকে ফলো করে আমরা করে ফেলার চেষ্টা করবো, জাস্ট এটাকে আমরা সেম টু সেম এটাই ইউজ করব। তাহলে আমরা এখন যদি এটা বাম পাশ থেকে আসতে চাই তাহলে নর্মাল এ থেকে একটা করব, ইনপুটটা নিব, এ থেকে একটা ইনপুট আসবে, আর ইনপুটটা যে এখান থেকে আসতেছে তাহলে এখানে একটা গোলা দিয়ে দিতে পারি, এবং প্লাস হবে, এটা তো পরে আসতেছে, এখন বি বার থেকে একটা আসবে ইনপুট, বি বার থেকে একটা নিয়ে আসে, এটা রিপ্রেজেন্ট করতেছে বি বারকে, এখান থেকে একটা আসবে ইনপুট। ওকে, তাহলে এগুলো হচ্ছে নর গেট দিয়ে যুক্ত থাকবে, দুইটা যে যুক্ত আছে নর গেট দিয়ে, এই যে নর গেট দিয়ে যুক্ত আছে, তাহলে আমরা এটা দিয়ে দিচ্ছি। তো এটা আপাতত এইভাবে রাখি। তো এখন আমাদের এই পাঁচটা শেষ, এখন আমাদের বাকি থাকবে এটা। তাহলে এটা আমরা সেমভাবে ফলো করব, এ বার থেকে একটা ইনপুট নিব, তাহলে এখান থেকে একটা ইনপুট যাবে, এবার এটাকে রিপ্রেজেন্ট করতেছে, দেন আরেকটা কি হচ্ছে প্লাস আকারে বি, অনলি নর্মাল বিটা, তাহলে লিখে ফেললাম আমরা। এখন একটু খেয়াল করি, তাহলে পুরোটার উপরে আমাদের
প্রথমত একটা বার আছে, প্রথম বারটা যদি আমরা দেওয়ার চেষ্টা করি, পুরোটা যুক্ত করে ফেলতে হবে আগে প্রথমত। এটাকে নির্দেশ করতেছে, এই গেট নর গেটটাকে নির্দেশ করতেছে এটাকে, আর এই নর গেটটা রিপ্রেজেন্ট করতেছে এটাকে। তাহলে পুরোটা যেহেতু প্লাস হয়েছে, তাহলে আমরা পুরোটাকে অ্যাড করে দিব নর গেট দিয়েই অবশ্যই। এইভাবে করে নট গেট দিয়ে লিখে দিলাম, তাহলে যুক্ত হয়ে গেল। এখন মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের আরেকটা এখানে গেট আসতেছে, তার কারণ হচ্ছে দেখো, এই যে এটা পুরোটার উপরে ডাবল বার হয়েছে না, কিন্তু ইনপুট হিসেবে সেমটাই আসছে, তাই না? এটাই হচ্ছে এটার এই পুরোটার উপরে দুইবার বার হয়েছে, তাইলে আমরা এটা এভাবে করে লিখতে পারি সহজেই। এভাবে করে একটা আসবে, প্লাস এভাবে করে দুইটা ইনপুট বোঝানোর জন্য আমরা একই জায়গা থেকে দুইটা ইনপুট এভাবে করে লিখে, আশা করি জানো। তাইলে ফাইনাল যেই আউটপুট এখানে আসবে হচ্ছে এটা পুরোটা এখানে লিখে দিতে পারো চাইলে, আমি লিখতেছি না আপাতত। এখন আমাদের ফার্স্টটা কিন্তু শেষ, এটার পুরোটার কাছে শেষ। এখন আমাদের বাকি আছে হলো এ বার প্লাস বি, পুরোটার পুরো বার। এখন আমি যে এবার থেকে একটা আনার চেষ্টা করব, এবার থেকে একটা ইনপুট আনলাম। আচ্ছা, তার আগে যে একটু গোল্লা দিয়ে দিই এটা বোঝার জন্য, এখান থেকে আসছে ইনপুটটা সেটা। তাইলে এখন আমরা এটাকে ফলো করতেছি, এবার থেকে একটা ইনপুট আনলাম, তারপর বিবার থেকে একটা ইনপুট আনবো, বিবার থেকে একটা ইনপুট আনলাম, তো পুরোটা হচ্ছে যুক্ত হয়ে গেছে। অ্যান্ড গেট বলতেছি, নর গেট দিয়ে যুক্ত হয়ে গেছে পুরোটা। তাহলে এখানে কি আর কোনো কিছু বাকি আছে? তাহলে যদি বাকি না থাকে তাহলে আমরা এখানে শেষ করব। অবশ্যই দেখতে পাচ্ছি কাজটা কিন্তু শেষ, যেহেতু আমরা নর গেট দিয়ে যুক্ত করে দিছি পুরোটাকে, এবার আর বি বার আর এখানে নর গেট দিয়ে অ্যাড করে দিলাম, তাহলে এটা হচ্ছে সি কে রিপ্রেজেন্ট করতেছে আর এটা রিপ্রেজেন্ট করতেছে এস কে। আমি সংক্ষেপে এখানে লিখে দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, তাহলে এটা ছিল আমাদের গ নাম্বারের কোয়েশ্চেন, একটু টাফ হলেও ঘ নাম্বারটা কিন্তু আরও বেশি টাফ। তো এখন আমরা সলভ করব ঘ নাম্বারটা।